হঠাৎ দিয়া আপুর মুখ থেকে এমন কথার ধ্বনি শুনতে পেয়ে সবাই যেন আশ্চর্যের সীমা অতিক্রম করে ফেলে। চাচা দিয়া আপুকে একটা কষে থাপ্পড় মেরে বললেন, ছি, তোর মাথা ঠিক আছে? কাকে কি বলছিস? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, আর আমি সঠিক কথাই বলেছি। ওকে জিজ্ঞেস করো ওর মাথা ঠিক আছে কিনা। অতঃপর আমি দিয়া আপুর কথার জবাবে বললাম, আমার সম্বন্ধে এসব কি বাজে কথা বলছো দিয়া আপু? তোর লজ্জা করে না নিজের পশুরূপটা সবার সামনে ভালো মানুষের পোশাক পরিধান করে এভাবে ঢেকে রাখতে? আপু, নিশ্চয়ই তোমার কথা ভুল হচ্ছে। আমি কেন তোমার সাথে এরূপ কাজ করতে যাব? না, আমার কোনো ভুল হচ্ছে না। এই যে দেখ তার প্রুফ। তুই আমাকে মেসেঞ্জারে এসব নোংরা নোংরা মেসেজ ভিডিও পাঠিয়েছিস। আর মিথ্যে বলিস না। এবার তুই একটু সবটা স্বীকার করে লজ্জাবোধ কর। অতএব আমি কিছু বলতেই যাব, তার আগেই ভাইয়া নিজের খাবার ছেড়ে ডাইনিং টেবিল থেকে উঠে দিয়াপুর থেকে ফোনটা নিয়ে মেসেঞ্জার চেক করার পর বলল, এসব এসএমএস ও ভিডিও তো প্রায় 3 ঘন্টা আগে পাঠানো হয়েছে। আর শাহরিয়ার তো তখন বাসায় ছিল না। আর সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে, শাহরিয়ারের ফোন তো বাড়িতেই চার্জিং অবস্থায় ছিল। তাহলে ও কি করে তোকে এসব নোংরা ভিডিও এসএমএস পাঠাবে? ভাইয়ের কথাগুলো শুনে দিয়া আপু বেশ খানিকটা চুপসে গেল। পরিশেষে আমতা আমতা করে বলল, হয়তো ওর কোনো বন্ধুর ফোন দিয়ে আমাকে এসব পাঠিয়েছে। দিয়া আপুর কথা শুনে ভাইয়া একটু মুচকি হাসলো এবং গম্ভীর গলায় বলল, আমি তুমি সবাই এটা খুব ভালো করে জানি যে শাহরিয়ার যেসব বন্ধুদের সাথে প্রতিনিয়ত চলাচল করে তাদের কারোরই অ্যান্ড্রয়েড ফোন নেই। তাহলে এসব কি করেই বা বলতে পারছো তুমি? বাড়িতে আজ বাহিরের অনেক মানুষের আনাগোনা হয়েছে, হয়তো তাদের মধ্যেই কেউ এমন কাজ করেছে। ভাইয়ার কথাগুলো শুনে দিয়া আপু আর কিছুই বলল না। আমতা আমতা করে নিজের রুমে চলে গেল এবং যাওয়ার আগে দিয়া আপু আমার দিকে এক অদ্ভুত রাগী চাহনিতে তাকিয়েছিল। জানি না তার কারণটা কি। এখনো চুপচাপ বসে মা বাবা যার যার মতো খাবার খাচ্ছেন। এতক্ষণ এখানে কি হয়েছে বা কি হলো তা নিয়ে যেন তাদের কোনোই মাথা ব্যথা নেই। কারণ তারা খুব ভালো করেই জানে এ ধরনের অন্যায়মূলক কাজ অন্তত আমি করতে পারি না। পরের দিন কলেজে গিয়ে দেখি দিয়া আপু সেই বখাটে ছেলেটার সাথে গা ঘেঁষে বসে রয়েছে, যাকে আমি সেদিন থাপ্পড় মেরে বলেছিলাম নারীদের সম্মান করতে শেখ। দিয়া আপুর সাথে এই বখাটে ছেলেটাকে দেখে আমি সত্যিই বেশ খানিকটা হতভম্ব হয়ে গেছিলাম। অতঃপর দিয়া আপুকে যখন বললাম, আপু, তুমি এই বাজে ছেলেটার সাথে কি করছো? ও ভালো ছেলে নয়, তুমি কেন ওর সাথে গা ঘেঁষে এভাবে বসে আছো? আমার কথার উত্তরে সেদিন আপু আমায় খুব জোরে থাপ্পড় মেরে বলেছিল, তুই কি বুঝিস ভালো মন্দ সম্পর্কে? আমাকে শিখাতে বা জ্ঞান দিতে আসিস না যে কে ভালো আর কে খারাপ। সেদিন আর কিছুই বলার সুযোগ পাইনি আমি। দিয়া আপুর করা অপমানগুলো আমি আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে এসেছিলাম। জানি না দিয়া আপু আমার সাথে এমন কেন করে। সেই ছোট্টবেলা থেকেই দিয়া আপু আমায় দু চোখে দেখতে পারতো না, আর এখনো হয়তো তার এই স্বভাবটা যায়নি। তাই তো সুযোগ পেলেই আমাকে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করে। তারপরেও আমার দিয়া আপুর উপরে কোনো রাগ অভিমান নেই। জানি না সে আমাকে কেমন চোখে দেখে। তবে আমি দিয়া আপুকে সর্বদা নিজের বোনের দৃষ্টিতেই দেখি। যে করেই হোক আমাকে দিয়া আপুকে বোঝাতে হবে, বিশ্বাস করাতে হবে সে যে ব্যক্তির হাত ধরেছে সে আসলে কারো হাত পাওয়ার যোগ্যই না। পরিশেষে দিয়া আপুকে আমি যেভাবে পেরেছি সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু দিয়া আপু জবাবে প্রতিবার যেমন করেই হোক, যেভাবেই হোক আমাকে লাঞ্ছনা অপমান করে ঠিকই ছেড়েছে। অতঃপর আমি সব ক্ষেত্রেই দিয়া আপুকে বোঝাতে অক্ষম হই। আজ যখন সকালে দিয়া আপুকে সবার আড়ালে অনবরত বমি করতে দেখি তখন কেন যেন মনের গভীরে কিছুটা সংশয় জেগে উঠেছিল আমার। তবে পরবর্তীতে তেমন একটা গুরুত্ব আকারে নেইনি ব্যাপারটাকে। পরের দিন কলেজে যাওয়ার পথে অনেক দিনের পুরনো এক ক্লোজ ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ পাবো, যে তা আমার ধারণারও বাইরে ছিল। রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমার সামনে দিয়ে দিয়া আপু আর সেই বখাটে ছেলেটা অর্থাৎ রিয়াজ যাচ্ছিল। তাদেরকে দেখে আমার সেই পুরনো ক্লোজ ফ্রেন্ড রাহুল হঠাৎ বলে উঠলো, আচ্ছা দোস্ত, এটা তোর চাচাতো বোন ছিল না? হ্যাঁ, কিন্তু কেন? না, আসলে তোর চাচাতো বোন আর তার সাথে থাকা ছেলেটাকে আমি বেশ কয়েকবার আবাসিক হোটেলের সম্মুখে দেখেছিলাম।
হঠাৎ রাহুলের মুখে এমন কথা শুনে কিছুটা সংকোচ বোধ করলাম আমি। অতঃপর সেদিন রাহুলকে বাই বলে কলেজে চলে এসেছিলাম আমি। নানা ধরনের দুশ্চিন্তা মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছিল। গতকাল দিয়াপুর সবার আড়ালে গিয়ে এরূপ অনবরত বমি করা, আর আজকে অনেক দিন পরে দেখা হওয়া পুরনো বন্ধুর মুখে এরূপ কথা শুনে সত্যি মনে মনে কেমন কেমন যেন সন্দেহ লাগছে আমার। আরো কয়েকটা দিন পার হয়ে গেল। আজ আমার দূর এক আত্মীয়র মেয়ের বিয়ে। আমি আর দিয়া আপু ছাড়া সবাই বিয়ে বাড়িতে গেছে। কিছুটা অসুস্থ থাকায় আমি যেতে পারিনি। মা অনেকবার বাড়িতে থাকতে চেয়েছিলেন, কারণ আমি অসুস্থ হলে আমার মা সব সময় আমার পাশে থাকেন। মা না গেলে কেউই আর বিয়ে বাড়িতে যেতে চাইবে না। তাই আমি চাইনি যে আমার জন্য এভাবে বিয়ে বাড়িতে যাওয়া সবার আনন্দই নিমিষেই নষ্ট হয়ে যাক। পরিশেষে আমি মাকে অনেক কষ্টে রাজি করাতে সক্ষম হই। অতঃপর তারা সবাই বিয়ে বাড়িতে চলে গেলেন। দিয়া আপুর গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় সেও বিয়ে বাড়িতে যায়নি। কিন্তু আমার মনে হয় না আজ দিয়া আপুর কোনো গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। আমার জানা মতে দিয়া আপু কোনো ক্লাসই করে না, হয়তো রিয়াজ নামের ওই ছেলেটার জন্যই বাড়িতে আমি একাই রয়েছি। মা বারবার বলে দিয়েছে এই অসুস্থ শরীর নিয়ে যেন আমি বাইরে কিছুতেই না যাই। সোফায় বসে বসে এক ধ্যানে টিভি দেখছিলাম। তখন দরজার কড়া নাড়ার শব্দে আমার ধ্যানটা ভেঙে বাতাসের সাথে মিশে যায়। অতঃপর দরজা খুলে দিয়ে আবার সোফায় এসে বসে পড়লাম। দিয়া আপু কলেজ থেকে ফিরেছে। তাকে দেখে তো আজ বেশ খুশি মনে হচ্ছিল। টিভির দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছিলাম। হঠাৎ দিয়া আপু এসে টিভিটা বন্ধ করে দেয়। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে দিয়া আপুর দিকে তাকালে দিয়া আপু তার হাতে থাকা পানির গ্লাস আর ঔষধ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বেশিক্ষণ টিভি দেখলে আরো অসুস্থ হয়ে পড়বি। এই নে ঔষধটা খেয়ে নে, তোর মা অর্থাৎ চাচি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমি যেন কলেজ থেকে এসে তোকে এই ঔষধটা খেতে বলি। হঠাৎ দিয়াপুর এমন আচরণে কেন জানি আমি বেশ অবাকে পরিণত হয়েছিলাম। শরীরটাও বেশ খারাপ লাগছিল, তাই আর দেরি না করে ঔষধটা খেয়ে নিলাম। কিন্তু আশ্চর্য, ওষুধটা খাওয়ার পরপরই আমার মাথাটা ঘূর্ণায়মান ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতিতে ঘুরতে থাকে। মাথা ঘুরাচ্ছে আমার। মাথায় খুব যন্ত্রণাও হচ্ছে। কেমন একটা মাতাল মাতাল অনুভব হচ্ছে আমার। শরীর দুর্বল হয়ে আসছে, চোখের দৃষ্টি স্পষ্ট থেকে অস্পষ্ট হয়ে আসছে। হাত পা থরথর করে কাঁপছে, গলার স্বর বন্ধ হয়ে আসছে। হঠাৎ ফ্লোরে লুটিয়ে পড়ি আমি। তারপরে আর কোনো কিছু বলতে কিছুই মনে নেই আমার। যখন আবার চোখের পাতা মেলে তাকায় তখন আশেপাশে মা বাবা, ভাই চাচা চাচি সবাইকে দেখতে পেয়েছিলাম। কিন্তু আমার প্রতি তাদের প্রত্যেকের চোখের দৃষ্টি যেন বেশ অন্যরকম লাগছিল। পরিশেষে জানতে পারি আমি নাকি নেশা করে দিয়া আপুকে ধর্ষণ করেছি। কথাটা শোনা মাত্রই আমি যেন সম্পূর্ণ বোবা হয়ে গেছিলাম। মুখ থেকে যেন আমার কোনো শব্দই বের হচ্ছিল না তখন। অবাকের সীমা তো সেই কখনোই অতিক্রম করে ফেলেছিলাম। মাথাটা এখনো ঘোরাচ্ছে, শরীরটা বেশ দুর্বল দুর্বল অনুভব হচ্ছে। ডান দিকে কিছুটা দূরে বসে কাঁদছে দিয়া আপু। তার জামার বেশ কয়েক অংশ ছেঁড়া। অনেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে দিয়া আপুকে। আমার মাথায় যেন এখনো কিছুই ধরছে না, কি হচ্ছে এসব। অতঃপর ভাইয়া আমাকে জিজ্ঞেস করলেন, তুই সত্যি কি দিয়ার সাথে এসব করেছিস? ভাইয়ার কথার উত্তরে আমি আশ্চর্য হয়ে বললাম, বিশ্বাস করো ভাইয়া, কসম করে বলছি আমি দিয়া আপুর সাথে এসব কিছুই করিনি। তুমি তো জানোই আমার সম্বন্ধে, তাহলে এসব কেনই বা বলছো আমায়? আমার বলা কথা শেষ হতে না হতেই দিয়া আপু উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, মিথ্যে! ও এখনো মিথ্যেই বলছে। ওর আগে থেকে আমার উপরে ক্ষুধার্ত হায়নাদের মতো নজর ছিল। আজ কলেজ থেকে এসে ওকে হাতে নাতে নেশা করতে ধরেছিলাম আমি, কিন্তু পরক্ষণেই ও আমার উপরে ক্ষুধার্ত জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। পরিশেষে আমার বেঁচে থাকার অধিকারটা চিরকালের জন্য কেড়ে নেয়। জোর করে আমাকে পবিত্র থেকে অপবিত্র করে, সবচেয়ে বড় সর্বনাশ করে আমার। আমি জানি খুব ভালো করেই, অনেকেই হয়তো আমার মুখের বলা কথাগুলো বিশ্বাস বলতে কিছুই করবে না, কিন্তু আজ সবাইকে আমার কথা বিশ্বাস করতেই হবে। ওই যে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা আসলে একটা মুখোশধারী নরপশু। আমার সর্বনাশ করার আগেও ফোনের ভিডিও রেকর্ডটা চালু করে রেখেছিল, যাতে পরবর্তীতে আমাকে এই ভিডিওটার ভিত্তিতে নিজের বশে রাখতে পারে। কিন্তু আজ এই ভিডিও রেকর্ডটাই সবার সামনে ওর মুখোশ উন্মোচন করবে। নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেল। অতিরিক্ত নেশা করার ফলে অতঃপর একসময় জ্ঞান শূন্য হয়ে পড়ে। অতএব সেই মুহূর্তে বেশ কয়েকবার সুসাইড করার বিষয়টা মাথায় ঢোকা দিয়েছিল, কিন্তু সুসাইড করতে গিয়েও কেন জানি করতে পারিনি।
কারণ সে সময় আমার মনে হয়েছিল এই কাজটা বেটার হবে না। সুসাইড অর্থাৎ আত্মহত্যা সব সমস্যার সমাধান হয় না, অর্থাৎ এটা বোকামি ছাড়া আর কিছুই না। পরিশেষে তখন আমি নিজেকে বহু বাধার সম্মুখীন হয়ে কোনো মতে সামলে নিয়ে ভিডিও রেকর্ডটা প্রমাণস্বরূপ নিজের আয়ত্তে নিয়ে এসে প্রতিনিয়ত ভেজা চোখে তাকিয়েছিলাম বাহিরের দিকে। কখন তোমরা সবাই আসবে এই অপেক্ষার প্রহর গুনতে বসে রয়েছিলাম আমি। হয়তো আমি শাহরিয়াকে কিছুটা দেখতে পারতাম না, কিন্তু তবুও ওকে আমি সর্বদা নিজের আপন ভাই মনে করতাম। কখনো ভাবতেই পারিনি ও আমার সাথে এরূপ এত বড় একটা অন্যায় করবে। দিয়া আপুর প্রত্যেকটা কথা যেন আমার দেহ ভেদ করে চলে যায়। কি সব বলছে সে! ছি, এতটা নিচু মানসিকতা দিয়া আপুর! ভাবলেই গাটা শিরশির করে উঠছে। সবাই দিয়া আপুর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই, সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। অতঃপর ভাইয়া দিয়াপুর হাতে থাকা ফোনটা নিয়ে ভিডিও প্লে করে। কিছুটা দেখতেই নিজের চোখগুলো বন্ধ করে ফেলে। পরিশেষে সেই ভিডিওটার মাধ্যমে আমি সবার সামনে ধর্ষক হিসেবে চিহ্নিত হই। আমাকে জ্ঞানহীন করার পরপরই ভিডিওটা করা হয়েছে। রেকর্ডিংটা এমন ভাবে করা হয়েছে যে কেউ একবার দেখলে খুব সহজেই বলে দিতে পারবে আমি দিয়া আপুকে ধর্ষণ করেছি। কিন্তু সত্যিটা তো এটাই যে আমি দিয়া আপুর সাথে এসব কিছুই করিনি। কিন্তু দিয়া আপু এমন কেন করলো? কি তার উদ্দেশ্য? কি বা লাভ তার? কেনই বা আমাকে এভাবে তার বোনা জালে ফাঁসিয়ে দিল? সেদিন প্রথমবারের মতো বাবা আমার গায়ে হাত তোলে। আমাকে সবার সামনে কুলাঙ্গার, চরিত্রহীন একজন ধর্ষক বলে সম্বোধন করেছিল। মা মুখ ঘুরিয়ে নিয়েছিল, ভাইয়াও সেদিন আমায় ধিক্কার জানিয়েছিল। যে চাচার সব সময় বুকে বসবাস করতাম আমি, সেই চাচাই সেদিন ঘৃণায় আমাকে বুকের মাঝ বরাবর লাথি মেরেছিল। সেদিন আমি চিৎকার করে বলেছিলাম এসব মিথ্যে, আমি ধর্ষণ করিনি। দিয়া আপু মিথ্যে বলছে, আমি দোষী নই, নির্দোষ নিরপরাধ আমি। কিন্তু সেদিন আর কেউই আমার কথা শোনেনি, আমায় বিশ্বাস করেনি, আমার কোনো কথাই শুনতে চায়নি। সবাই সেদিন আমায় ধিক্কার জানিয়েছিল, আঙুল দিয়ে আমাকে ধর্ষক, চরিত্রহীন, কুলাঙ্গার বলে লাঞ্ছনা অপমান করেছিল। গ্রামের মানুষজন আমার দিকে তাকিয়ে ছিছি করেছিল। অতঃপর দিয়া আপুর মেডিকেল টেস্ট করা হয়। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা ছিল দিয়া আপু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সবশেষে আমাকে হাত কড়ি পরিয়ে টেনে হিঁচড়ে আদালতে তোলা হলো আমার বিচার কার্যের জন্য। ধর্ষণের মিথ্যে প্রমাণের পাশাপাশি আমার বিরুদ্ধে আরো অনেক মিথ্যা প্রমাণও আদালতে পেশ করা হলো। আমি নাকি নেশা করতাম, ড্রাগস নিতাম, ইয়াবা সেবন করতাম, আমি কিশোর গ্যাংয়ের সাথে সম্পূর্ণ জড়িত আছি এবং সবার আড়ালে বিভিন্ন কিশোর অপরাধ অনবরত করে যাচ্ছি। সেদিন অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই ছিল না আমার হাতে। আমি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিলাম, সর্বহারা হয়ে গেছিলাম। কেউ ছিল না আমার পাশে, সবাই ছিল আমার বিপক্ষে। পরিশেষে আমায় দীর্ঘ ৯টা বছরের জন্য অন্ধকার কারাগারে পাঠানোর নির্দেশ আদালত থেকে দেওয়া হয়। ৯টা বছর আমি বাহিরের আলো দেখতে পারিনি, বাহিরের পরিবেশের সাথে পরিচয় হতে পারিনি। ৯টা বছর আর নদীর পাড়ে বসে সূর্য ডোবা হতে দেখতে পারিনি। দেখতে পাইনি আর পড়ন্ত বিকেলে আঁকাবাঁকা পথে একে অপরের হাত ধরে কাপেলদের হাঁটাহাঁটি। দেখতে পাইনি আর রোজকালকার মতো আকাশ ভরা ঝিলমিল করতে থাকা চকচকে তারাগুলো। রাত আর দিন আমার কাছে একই মনে হয়েছিল। প্রতিটা দিন, সময়, মুহূর্ত আমার দু চোখ জলে জর্জরিত হয়ে কেটেছে। দোষী না হয়েও দোষীদের খাতায় নাম লিখিয়ে সাজা ভোগ করতে হয়েছিল আমায়। সকাল হলেই পুলিশের লাথি খেতে হয়েছিল আমায়। মাঝে মধ্যে তাদের করা টর্চারের সম্মুখীনও হতে হয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুকে ডেকেছিলাম আমি, কিন্তু মৃত্যু এসে আর আমার সামনে হাজির হয়নি। অতএব ৯ বছর পর জেল থেকে বের হয়ে আবার নিজ সেই আপন ঠিকানায় পা বাড়িয়েছিলাম। সেখানে গিয়ে আবারও অনেক অপমান, লাঞ্ছনার শিকার হই এবং শেষে মায়ের মৃত্যুর দুঃখ সংবাদটাও শুনতে পাই আমি। ৯ বছর পর জেল খেটে এসে তাদের থেকে পাওয়া আবার সেই বিভিন্ন অপমান, লাঞ্ছনা সহ্য করার পরেও সেই একই কথা আবারও বলেছিলাম যে আমি নির্দোষ। কিন্তু তবুও কেউই আর বিশ্বাস বলতে কিছুই করলো না। হয়তো আমার প্রতি তাদের প্রত্যেকের বিশ্বাসটা সেই কবেই থেকেই উঠে গেছে। গ্রাম থেকে চলে আসার সময় ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত আমাকে ইট পাথর ছুঁড়ে মারার জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী হতেও দ্বিধাবোধ করেনি। ঢাকায় এসে ঠিকানাহীন এদিক সেদিক ঘুরছিলাম, থাকার কোনো জায়গা ছিল না আমার।
পা যতক্ষণ চলছিল ততক্ষণই হাঁটার চেষ্টা করেছিলাম, কিন্তু হুট করে পুলিশ এসে আমাকে থানায় নিয়ে এসে মিথ্যা এক অপরাধের ভিত্তিতে প্রচুর পরিমাণে মারধর করে। পরের দিন ছেড়ে দেয়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে জানতে পারি এর পিছনেও আমার চাচাতো বোন নামক ওই দিয়া মেয়েটারই হাত রয়েছে। জানি না আবার কখনো দিয়া নামক মেয়েটার সম্মুখীন হব বা হতে পারবো। তবে সৃষ্টিকর্তা যদি আবার ওর সম্মুখীন আমার সাথে করায়, তাহলে আমি সেদিন তাকে খুব করে জিজ্ঞেস করব, কেন সে আমার সাথে এত বড় একটা নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম অন্যায় কাজ করলো? কেন সেদিন আমায় মিথ্যে অপবাদে ফাঁসিয়ে দিয়ে সবার সামনে আমাকে ধর্ষক হিসেবে পরিচয় করিয়ে দিল, যার জন্য আমাকে বছরের পর বছর অন্ধকার কারাগারে দোষ না করা সত্ত্বেও কাটিয়ে দিতে হয়েছে? আমি কি এমন করেছি তার সাথে? কি আমার অপরাধ? কি এমন ক্ষতি করেছি আমি দিয়া নামক মেয়েটার, যার জন্য আমায় এভাবে মিথ্যা অপবাদে, মিথ্যা প্রমাণের ভিত্তিতে এত বড় এক অপরাধে ফাঁসিয়ে দিল, আমাকে ধ্বংসের শীর্ষে তুলে দিল, এভাবে মৃত্যুর অতি নিকটে ঝুঁকিয়ে দিল, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণতে রূপান্তরিত হতে বাধ্য করলো আমায়। নিজ বাসর ঘরে বসে দুঃখের চাদরে মোড়ানো আমার জীবনের গল্প এতক্ষণ রায় নামক পবিত্র সুন্দর মনের অধিকারী, যে কিনা এখন আমার সারা জীবনের সুখ দুঃখের ভাগিদার বা জীবন সঙ্গী, তাকে শোনালাম। আমার জীবনের গল্প শুনে রায় যেন পরিপূর্ণ বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে এখন আমায় কিছুই যেন মনে হচ্ছে এখন আর তার মাথায় আসছে না। চোখ ভর্তি অশ্রু নিয়ে রায় আমাকে বেশ খানিকক্ষণ শক্ত করে জড়িয়ে ধরলেন। হঠাৎ মধুর কণ্ঠে মসজিদের মাইকে শোনা যাচ্ছে আজান। আজান শোনা মাত্রই রায় আমাকে ছেড়ে দিয়ে নিজ চোখের জল এবং আমার চোখের জলগুলো শাড়ির আঁচল দিয়ে মুছে দিল এবং একসাথে নামাজ আদায় করার জন্য আমাকে বেশ সতর্কতার সাথে ওয়াশরুমে নিয়ে গেল। অতঃপর আমরা উভয়ে একসাথে অজু করে এসে নামাজ আদায় করিলাম। আস্তে আস্তে আমাদের বেশ কয়েকদিন খুব ভালোভাবেই বৈবাহিক জীবন পার হয়। আজ রায়ের এক বান্ধবীর বিয়ে। বিয়েতে রায়কে আর আমাকে বাধ্যতামূলক আসতে বলা হয়েছে। রাইয়ের মা বাবার আবার বিয়ে বাড়িতে যেতে তেমন একটা ভালো লাগে না, তাই তারা আমাদের সাথে আসতে নারাজ। অতঃপর রাইয়ের বান্ধবীর বাড়ির নিকটে এসে পৌঁছালাম। রায় গাড়ি থেকে বের হয়ে হুইল চেয়ারটা বের করেন এবং আমাকে ধরে হুইল চেয়ারে বসিয়ে দেয়। যেই সামনে পা বাড়াতে যাবে সেই মুহূর্তেই অত্যন্ত গতিময় একটা গাড়ি রায়ের দিকে তেড়ে আসে। রায় দ্রুত আমার হুইল চেয়ারটা ধাক্কা দিয়ে কিছুটা দূরে ঠেলে দেয় এবং গাড়িটা ততক্ষণে রায়কে ধাক্কা মেরে চলে যায়। চোখের সামনে রক্তাক্ত অবস্থায় রায় প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করে উঠছে, আর আমি ঠাস করে হুইল চেয়ার থেকে পড়ে গেলাম। রায় বলে চিৎকার করে রাস্তার বুক স্পর্শ করিয়ে কিছুটা ছেঁচড়ে বহু কষ্টে রাইয়ের খুব নিকটে গিয়ে রাইয়ের ফর্সা দুই গাল নিজ শ্যামলা বর্ণের দুই হাত দিয়ে স্পর্শ করে চিৎকার করে রায়কে ডাকতে লাগলাম, কিন্তু রায় কোনো কথা বলছে না, জল ভরা চোখে তাকিয়ে থাকা ছাড়া। রায়ের শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছে, রক্তে আমার হাত পর্যন্ত রঞ্জিত হওয়ার উপক্রম। হঠাৎ রায় চোখের পাতাগুলো বন্ধ করে ফেলে। হাজার ডাকার পরেও রায় আর চোখ মেলে তাকিয়ে আমায় দেখলো না। দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসছে এদিকে। মুহূর্তেই অনেক মানুষের ভিড়ে চারিদিক আচ্ছন্ন হয়ে যায় এবং কিছু মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। অতঃপর তাদের সাহায্য সহযোগিতা গ্রহণ করে আমি রায়কে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হই। রায়ের মা বাবা খবর পেয়ে দ্রুত ছুটে আসেন হাসপাতালে। তারা উভয়ই বেশ আতঙ্কের মধ্যে রয়েছে, খুব কান্নাকাটি করছেন, ভয়ের মধ্যে রয়েছেন। একমাত্র মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তারা কার মুখচ্ছবি দেখেই বা বাঁচবেন। ডাক্তার এখনো অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না। বেশ অনেকটা সময়ই পার হয়ে গেছে। মনের ভেতরে ভয় ভীতিতে ভরপুর হয়ে গেছে আমার। মনটা কেঁদে কেঁদে উঠছে রায়ের জন্য। রায়ের জন্যই আজ আমার নতুন করে জীবন পাওয়া, বেঁচে থাকা সবকিছু একমাত্র রায়ের জন্য। কিন্তু সেই রায়েরই যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কি করেই বা এই পৃথিবীর বুকে শ্বাস নেব? কি করেই বা রায়হীন প্রহর কাটবে আমার? হে আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, দয়া করো আমায়। তুমি রাইয়ের মতো পবিত্র, সুন্দর, ভালো মনের এক নারীকে এভাবে আমার থেকে কেড়ে নিও না। ওকে ছাড়া যে আমি সব ক্ষেত্রে অচল। মনে মনে নিজের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেই যাচ্ছি রাইয়ের জন্য। হঠাৎ ডাক্তার তার কার্য সম্পন্ন করে বের হলেন অপারেশন থিয়েটার থেকে। রায়ের বাবা মা উভয়ই দ্রুত ছুটে গেলেন ডাক্তারের নিকটে। ডাক্তার ওনাদেরকে সান্ত্বনা প্রদান করে বললেন,
অনেক রক্তক্ষরণ হয়েছে, অবস্থা খুবই শোচনীয়। বাহিরের দেশ থেকে ডাক্তার আসছেন আজ। আমার যা করার ছিল নিজের সাধ্য মতো করেছি, বাকিটা উনি এসে করবেন। ডাক্তারের এইরূপ কথা শুনে রায়ের মা বাবা দুজনেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। অতঃপর ডাক্তার আবার বললেন, প্লিজ আপনারা এভাবে ভেঙে পড়বেন না। কষ্ট তো রায়ের জন্য আমারও বেশ হচ্ছে। রায় এই হাসপাতালের একজন সুনামধন্য ডাক্তার। তার হঠাৎ এরূপ মর্মান্তিক দুর্ঘটনায় আমি সহ আরো অন্যান্য ডাক্তারও বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সবাই প্রার্থনা করেই যাচ্ছেন রায়ের জন্য। বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার প্রতি, আর হাত তুলে মোনাজাতে সৃষ্টিকর্তাকে ডেকে বলুন তিনি যেন রায়কে এই ভূপৃষ্ঠ থেকে উঠিয়ে অন্যত্র না নিয়ে যান। সন্তানের প্রতি মা বাবার প্রার্থনা কখনো সৃষ্টিকর্তা ফিরিয়ে দেন না। কথাগুলো বলেই ডাক্তার তার চোখে টলমল করতে থাকা জলগুলো মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক হিসেবে চিহ্নিত করে চলে যান। বুকটা আমার প্রতি নিয়ত কষ্টে ফেটে যাচ্ছে। চোখের জলগুলো টপ টপ করে গাল বেয়ে পড়ছে আমার। রায়ের নিকটে যেতে ডাক্তার বারণ করেছেন, তবে দূর থেকেই অশ্রুসিক্ত নয়ন মেলে তাকিয়ে আছি রায়ের দিকে। রায়ের বাবা মা হাজার কষ্টের ভিড়ে হারিয়ে গিয়েও নিজেদেরকে বেশ শক্ত করে আমাকে সান্ত্বনামূলক আস্থা দিয়ে শান্ত করার চেষ্টা করছেন। সকাল গড়িয়ে রাত নেমে আসলো। পরিশেষে বাহিরের দেশ থেকে আসা ডাক্তার হাসপাতালে এসে উপস্থিত হন এবং রায়ের চিকিৎসা করার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। মনে মনে বেশ ভয় হচ্ছে আমার, কষ্ট হচ্ছে, যন্ত্রণা বেদনা হচ্ছে। রায়ের মা বাবাও প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। একমাত্র মেয়ের এরূপ করুণ শোচনীয় অবস্থা, মনে হচ্ছে তারা আর নিজের চোখে দেখতে পারছেন না। রায়ের এমন কষ্ট যেন তারা আর সহ্য করতে পারছেন না। অবশেষে ডাক্তার বেরিয়ে আসলেন। সবাই ডাক্তারের দিকে জিজ্ঞাসা চাহনিতে তাকিয়ে আছেন। মনে মনে সবারই এটা ভেবে খুবই ভয় হচ্ছে ডাক্তার যেন শেষমেশ নেগেটিভ উত্তর প্রকাশ না করেন। অতঃপর ডাক্তার নিজের মাস্কটা খুলে কয়েকবার হালকা কাশি দিয়ে কিছুটা গম্ভীর গলায় বললেন, কংগ্রাচুলেশনস, অপারেশন ইজ সাকসেসফুল। নাও দেয়ার ইজ নো নিড ফর টেনশন, শি ইজ ওকে নাও, বাট ইট উইল টেক এ লং টাইম ফর হিম টু রিজাইন হিজ সেন্স। ডাক্তারের মুখ থেকে পজিটিভ কথার ধ্বনি শুনে আমি এক স্বস্তির শ্বাস ফেললাম। অতঃপর রায়ের বাবা ডাক্তারের কথার উত্তরে বললেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডক্টরস, ইউ সেভ মাই ডটার্স লাইফ। রায়ের বাবার কথার উত্তরে ডাক্তার মুচকি হেসে বললেন, নো থ্যাঙ্কস, লেট মি নো। কথাটা বলেই ডাক্তার চলে গেলেন। অতঃপর আমরা সেই কেবিনে চলে গেলাম যেখানে রায়কে শিফট করা হয়েছে। রাত অনেক হয়েছে, এখনো রায়ের জ্ঞান ফেরেনি। হয়তো আরো বেশ সময় লাগতে পারে। রায়ের মা বাবা পাশের কেবিনে রয়েছেন, আর আমি রায়ের ঠিক মাথার নিকটে হুইল চেয়ারে চুপটি মেরে বসে রয়েছি এবং রায়কে সুস্থতা দান করার জন্য সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি। রাত যখন গভীর, যখন হাসপাতালটা একদম নিরিবিলি, নিশ্চুপ, স্তব্ধ, তখন মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুমটা ভেঙে যায়। মিটমিট করে অশ্রুসিক্ত চোখ দুটো মেলে দেখতে পেলাম রায়ের জ্ঞান ফিরেছে। সেদিন শক্ত করে রায়ের হাত ধরে বলেছিলাম, তোমায় খুব ভালোবাসি আমি। সৃষ্টিকর্তাকে হাজার বার শুক্রিয়া জানালেও হয়তো কম মনে হবে। পরের দিন সকালে রায়ের মা বাবা রায়কে জুড়ে প্রচুর কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর রায় বহু কষ্টে আস্তে আস্তে ফিসফিস করে বলল, আমাকে ইচ্ছাকৃতভাবে গাড়িটা ধাক্কা দিয়ে চলে গেছে। জানি না কেন বা কে করেছে, তবে এটা ষড়যন্ত্র ছিল। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে তিনি কিছুটা চুপ করে ভেবে বললেন, এর জন্য চিন্তা করিস না মা, জানি না এমনটা কে করেছে। ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে, তবে সে যেই হোক, আমি তাকে ছাড়বো না। অতঃপর রায়ের বাবা পুলিশকে ইনফর্ম করেছিলেন এবং পুলিশ দ্রুত এর তদন্ত শুরু করে অতি সহজেই সেই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে অপরাধীকে চিহ্নিত করেন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে লাল টি শার্ট পরা একটা লোক গাড়ি চালাচ্ছিল এবং গাড়ির পিছনে স্বয়ং রায়ের বড় মামা বসেছিলেন। অতএব পুলিশ রায়ের মামার বাড়িতে গেলে রায়ের বড় মামা প্রথমে নিজের গুণা কবুল না করলেও পরবর্তীতে পুলিশের এক দুই ঘা পড়তেই ফুরফুর করে সব সত্যি কথা বলে দেয়। আসিফকে জেলে পাঠানোর জন্যই মূলত রায়ের বড় মামা রেগে গিয়ে এমন একটা অন্যায় কাজ করে ফেলেন। পরিশেষে আসিফের মতো তার বাবাকেও আজ জেলের ভাত হজম করতে হচ্ছে। অতএব ধীরে ধীরে প্রায় 8টা দিন পার হয়ে গেল। তবে রায়কে তার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে হাসপাতালে এইভাবে বেশ কয়েকদিন থাকতে হবে।
বেশ খানিক আগে রায়ের বাবা মা উভয়ই একসাথে হাসপাতাল থেকে বাড়িতে চলে গেছেন রায়ের পছন্দ সব খাবার রান্না করে নিয়ে আসতে। রায়ের বাবা মা চলে যাওয়ার পরপরই সেদিন যার বিয়ে হওয়ার কথা ছিল, অর্থাৎ রায়ের সেই বান্ধবী ফোন দিয়ে বলল সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির দুজন মানুষকে সঙ্গে করে এখানে আসতেছেন রায়কে দেখতে। আমি রায়ের দিকে তাকিয়ে আছি। রায় আমাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ফিক করে হেসে ফেলল এবং কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। পেছনে কারো উপস্থিতি টের পেলাম, হয়তো রায়ের বান্ধবী এসেছেন। তাছাড়া এখন রায়ের মা বাবার আসার কোনো প্রশ্নই আসে না। অতঃপর আমি পিছনে ফিরতেই মুহূর্তেই থমকে গেলাম। আমার চোখগুলো যেন রূপকথার গল্পের কোনো এক রাক্ষসের চোখগুলোর মতো বড় বড় হয়ে যায়। রাইয়ের বান্ধবীর সাথে নিজের আপন ভাইকে দেখতে পাবো যে সেটা সত্যিই আমার কল্পনারও সম্পূর্ণ বাহিরে ছিল। ভাইয়াও আমাকে এভাবে এই অবস্থায় দেখে যেন বাকরুদ্ধ হয়ে যায়। হয়তো ভাবতেও পারিনি কখনো আমাকে আবার সে চোখের সম্মুখে দেখতে পারবে। ভাইয়ার পিছনে দিয়া নামক সেই মেয়েটি এবং তার সাথে এক অচেনা ছেলেকে দেখতে পেলাম। দিয়াকে দেখেই বছরের পর বছর দিয়া নামক মেয়েটার প্রতি জমানো রাগে আমার বুকটা যেন সেই মুহূর্তে ফেটে যাচ্ছিল। দিয়া আপু আমাকে দেখে ভাইয়ার মতোই অবাকে পরিণত হয়। ভাইয়া আর দিয়া আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে এখনো। অতঃপর রায়ের বান্ধবী রায়ের এমন মর্মান্তিক ঘটনাতে দুঃখ প্রকাশ করে ভাইয়াকে ইঙ্গিত করে দেখিয়ে দিয়ে বললেন, ইনি আমার স্বামী। এনার সাথেই সেদিন আমার বিয়ে হয়েছিল। স্বামী হিসাবে ওনাকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান একজন নারী। তার মানে রায়ের বান্ধবীর সাথে সেদিন ভাইয়ার বিয়ে হয়েছিল। ভাইয়া এখনো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রয়েছে, সঙ্গে দিয়া আপু। চুপ করে হুইল চেয়ারে মাথা নিচু করে বসে রয়েছি আমি। হঠাৎ ভাইয়া হক চকিয়ে আমাকে দেখিয়ে দিয়ে বলেই ফেললো, আমি কে? ভাইয়ার কথার জবাবে রায়ের বান্ধবী কিছু বলতে যাবে, তার আগেই দিয়া আপু ব্যঙ্গ করে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে কে বা হবে, আর নিশ্চয়ই বাড়ির কাজের ছেলে। এই ছোট লোক বের হয়ে যায় এখান থেকে। আমরা তোর মতো ছোট লোককে দেখতে আসিনি এখানে, একজন নাম করা সুনামধন্য ডাক্তারকে দেখতে এসেছি। আর আপনি কাদের কাজে রেখেছেন? আপনার এদের প্রতি কোনো ধার? অতঃপর দিয়া আপুকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে রায় নিজের বেশ খানিক কাছে দিয়া আপুকে ডেকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রায়ের শরীর দুর্বল হলেও তারপরে থাপ্পড়টা হয়তো বেশ জোরেই দিয়া আপুর ফর্সা গালে পড়েছে, যা দিয়া আপুকে দেখলে স্পষ্ট বোঝা যায়। রায় যে হঠাৎ এমন কিছু করবে সেটা আমিও তেমন একটা ভাবতে পারিনি। সবাই যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। অতএব রায় দিয়া আপুকে উদ্দেশ্য করে জোর কণ্ঠে বললেন, কারো সম্বন্ধে বলার আগে জেনে নাও সে আসলে কে। ও আমার ভালোবাসা, আমার স্বামী, আমার বেঁচে থাকার উৎস। খবরদার যদি আর একবারও ওর সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলো, তাহলে তোমার অন্য গালেও এর চেয়ে দ্বিগুণ জোরে থাপ্পড় পড়বে। আমি রায়ের স্বামী এই কথাটা শুনতেই ভাইয়ার দিয়াপু যেন পরিপূর্ণ চমকে ওঠে। তাদের নিজেদের কানকেও হয়তো এখন বিশ্বাস বলে কিছুই করাতে পারছে না। হঠাৎ দিয়াপুর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা রায়কে উদ্দেশ্য করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আপনি আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কি করে পেলেন? জাস্ট শাট আপ! আপনার স্ত্রীর সাহস হয় কি করে না জেনে শুনে আমার হাজবেন্ডকে এভাবে অপমান করার? জাস্ট এনাফ, গেট আউট অফ ফ্রন্ট অফ মাই আইস ইউ টু! রায়ের এরূপ রাগান্বিত কথা শুনে ছেলেটা আর কিছুই বলল না। দিয়া আপুকে নিয়ে রাগী মুড নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তাদের পেছনে পেছনে ভাইয়াও চলে যায়। তবে যাওয়ার আগে বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছিল। কিছু একটা বলতে গিয়েও না বলে নিশ্চুপ হয়ে চলে যায়। রায়ের বান্ধবী তাদের হাজার বাধা দেওয়ার চেষ্টা করে, পরিশেষে ঠিকই ব্যর্থ হয়। অতঃপর রায়ের বান্ধবী রায়ের নিকটে এসে অনুরোধ সহকারে বললেন, প্লিজ রায়, তুই কিছু মনে করিস না। আমার ননদ ঠিক বুঝতে পারেনি, না বুঝে ভুল করে ফেলেছে। ওর পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রায় তার বান্ধবীর কোনো কথাতেই ভ্রুক্ষেপ করলো না। অতঃপর রায়ের বান্ধবী বেশ উপলব্ধি করতে পেরেছিল যে রায় খুব রেগে আছে, তাই আর কথা না বাড়িয়ে সেও আসি বলে চলে যান। আমি এটা ভেবে বেশ অবাক হচ্ছি, দিয়া আপুর সাথে তাহলে রিয়াজের বিয়ে হয়নি। কিন্তু কেন? এতদিন অতীতের স্মরণীয় দিনগুলোর কথাগুলো প্রায় ভুলে গিয়েছিলাম, কিন্তু আবার সেই পুরনো অতীত আমাকে তাদের খাদ্য হিসেবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এই ভেবে আমি কখনো কি আর নিজ পরিবার, নিজ গ্রামের সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমি কি তাদের প্রত্যেকের চোখে একজন কুলাঙ্গার, চরিত্রহীন ধর্ষক হিসেবে
অন্তিম শ্বাস পর্যন্ত রয়ে যাব? আজ খুবই ইচ্ছে হয়েছিল দিয়া আপুকে প্রশ্ন করতে, সে কেন আমার সাথে এত বড় একটা অন্যায় করলো, কেন সবার সম্মুখে আমাকে পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ হিসেবে চিহ্নিত করে দিল। আজ মন আমার খুব করে বলতে চেয়েছিল, কিন্তু কেন যেন কোনো এক অদৃশ্য বাধা আমাকে থামিয়ে দেয়। আমি হাজারবার চাইলেও কেন যেন কিছুই বলতে পারলাম না। হঠাৎ রায় আমাকে স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার, মন খারাপ? মনে তো হচ্ছে ওই মেয়েটার কথায় কষ্ট পেয়েছো। রায়ের কথার উত্তরে আমি বললাম, না রায়, আমার কষ্টটা অন্য জায়গায়। আপনি কি জানেন, প্রতিটা মুহূর্তে আমি এটা ভেবেই খুব কষ্ট পাই, আমি কি কখনো নিজেকে আর নির্দোষ প্রমাণিত করতে পারবো না? সারা জীবন কি এভাবেই সবার সামনে একজন অপরাধী হয়ে রয়ে যাব? সুষ্ঠু বিচার কি পাবো না আমি? যতই অতীত থেকে নিজেকে সম্পূর্ণ লুকোনোর চেষ্টা করি, ততই অতীত আমাকে ঠিকই খুঁজে বের করে, কষ্ট, যন্ত্রণা, বেদনা অনুভব করায়। হয়তো আর কখনো নিজেকে প্রমাণ করতে পারবো না যে আমি নির্দোষ। হয়তো আর হবে না মাথা উঁচু করে গ্রামের মাটিতে রাস্তায় জুতাহীন হাঁটাহাঁটি করা, আর হবে না সেই নদীর ধারের কাশফুলেদের মেলায় নিজেকে উৎসর্গ করে দেওয়া, হবে না আর পথ চলা হাঁটাহাঁটি বাবার হাতটি ধরে। আর হয়তো কেউ বলবে না, ওই যে দেখো সোনার টুকরো ছেলে। আগের সোনালী দিনগুলো স্মৃতি প্রতিটা মুহূর্ত আমার চোখে অশ্রুসিক্ত করতে বাধ্য করে। আমি কাঁদতে পারি না আপনার সামনে, কারণ আমি জানি আমার কষ্টে আপনিও কষ্টিত হন, আমাকে কাঁদতে দেখলে আপনিও কাঁদেন। তাই কাঁদতে হয় আমাকে সবার আড়ালে, রাতের অন্ধকারে। জানি না কি এমন পুণ্য আমি করেছিলাম যে আল্লাহ আপনার মতো একজন সুন্দর মনের অধীশ্বরী মনের গহীন ঘরে আমার ঠাঁই করে দিয়েছেন। অতঃপর আর কিছুই বললাম না, আমি চুপচাপ হুইল চেয়ারে বসে রয়েছি। হয়তো এই হুইল চেয়ারে আমাকে অন্তিম শ্বাস পর্যন্ত বসে থাকতে হবে। নিয়তির খেলা সৃষ্টিকর্তার ইচ্ছে মানতে তো হবেই। খুব ইচ্ছে করে আবার আগের মতো হাঁটতে, কিন্তু হয়তো আর হবে না আমার ইচ্ছে পূরণ। অশ্রুতে চোখ আমার কিছুটা ঝাপসা হয়ে আসছে। অতঃপর রায় বললেন, তুমি বাঁচবে মাথা উঁচু করে আবার সেই পুরনো দিনেকার মতো। তোমার উপরে থাকা মিথ্যে কলঙ্কের দাগগুলো যাবে মুছে। থাকবে না আর তুমি সবার সামনে ধর্ষক রূপে। ভরসা রাখো সৃষ্টিকর্তার উপরে। তুমি নিশ্চয়ই আবার হাঁটবে নিজের পায়ে, হাঁটবে, উঠে দাঁড়াবে, দেখবে আবার জগৎটাকে নতুন রূপের বর্ণনায়। এই লড়াইটা তোমার একার নয়, স্বয়ং আমারও। অপেক্ষা করো, হয়ে যাবে ঠিক। তোমার সবকিছু মুছে যাবে, তোমার উপরে থাকা সমস্ত অপবাদ। শাস্তি পাবে নিশ্চয় সে যে তোমাকে ফাঁসিয়েছিল তার বানানো মিথ্যা মাকড়সার জালে। কেঁদো না, তুমি পেও না দুঃখ, সময় আসবে তোমারও। তুমি হাসবে সেদিন, কাঁদবে দোষী, হয়ে যাবে সব ঠিক। কথাগুলো বলার পরপরই রায় তার হাত বাড়িয়ে আমার চোখের অশ্রু মুছে দিল। আমি সেই মুহূর্তে রায়ের হাতটা ধরে রায়ের চোখের দিকে তাকিয়ে বললাম, রায়, আপনি হয়তো অবাক হবেন এটা শুনে যে আপনার বান্ধবীর স্বামী হচ্ছে আমার আপন বড় ভাই, যার সাথে আমার রক্তের সম্পর্ক। আমার কথাগুলো শুনে রায় অবাক হয়ে বলল, তার মানে নিশ্চয়ই যে মেয়েটা তোমাকে অপমান করেছিল, সে দিয়া নামক সেই পাপী মেয়েটা। আমি অশ্রুসিক্ত নয়ন দুটো বন্ধ করে মাথা খানিকটা নিচু করে বললাম, হ্যাঁ। শিট, তুমি যদি সেই মুহূর্তে বলতে, এই সেই মেয়ে যার মিথ্যা অপবাদে তোমাকে 9 বছর কারাগারে থাকতে হয়েছে, তাহলে সেই মুহূর্তেই নিজ অসুস্থতার কথা ভুলে গিয়ে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে পারতাম। আপনি অসুস্থ, উত্তেজিত হয়ে পড়তেন, তাই হয়তো কোনো এক অদৃশ্য বাধা আমাকে সেই সময় থামিয়ে দিয়েছিল। এত চিন্তিত তুমি আমার জন্য? হ্যাঁ, আপনি ছাড়া আর কেই বা আছে যে এভাবে পাশে থাকবে আমার? পা দুটো অচল তা জানা সত্ত্বেও আমার কাছে আসবে, ভালোবাসবে, সেবা করবে, নানা অসুবিধার সম্মুখীন হবে, আমায় এত বিশ্বাস করবে। আমার কথার উত্তরে রায় কিছুটা হেসে দিয়ে বললেন, আমাকে আপনি বলা বন্ধ করে দিলে কিন্তু খুশি হব। আর একবার আপনি করে বললে কথাই বলবো না আর তোমার সাথে। আর এমনিতেও কথা না বলে থাকতেও পারবো না তোমার সাথে। কারণ একটাই, তোমার প্রতি আমার বিশ্বাসটা গভীর, ভালোবাসাটা সত্য। আস্তে আস্তে সময়ের গতিতে 1 মাস পার হয়ে যায়। রায় এখন সম্পূর্ণ সুস্থ। এই 1 মাসে আর রায়ের বান্ধবী হাসপাতালে রায়কে দেখতে আসেনি। হয়তো তার চোখেও ধুলা মিশ্রণ করিয়ে দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পরপরই রায়কে ধীরে ধীরে আমার কাছে যেন কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগতে আরম্ভ করে। কারণ রায় আর আগের মতো আমায় তেমন একটা কেয়ার করে না। কাজের চাপেই হয়তো, এইভাবে ব্যাপারটা উড়িয়ে দিলেও
পরবর্তীতে আর ব্যাপারটা উড়িয়ে দিতে পারলাম না। দিন দিন আমার প্রতি রায়ের অবহেলা বেড়েই যাচ্ছে, যা আমার কাছে অসহনীয়, কষ্টকর, যন্ত্রণা, বেদনাদায়ক। চোখের পাতা মেলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। আমার ঘুম কেড়ে নেওয়ার মানুষটা বেশ আরামেই আমার পাশে নিশ্চিন্তে গভীর নিদ্রায় রয়েছেন। চোখের পাতা বন্ধ করলাম, মনটা আজকাল ভয় ভীতিতে সম্পূর্ণ ভরে গেছে। এটা ভেবেই হঠাৎ রায়ের কি হলো। পরের দিন সকালে রোজকারকার মতো হুইল চেয়ারে বসে চা খাচ্ছিলাম। সেই মুহূর্তে কোথা থেকে যেন রায় এসে আমার হাত থেকে চায়ের কাপটা ফ্লোরে ফেলে দিয়ে সর্বোচ্চ শক্তি প্রদান করে প্রথমবারের মতো থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে। আমি সেই মুহূর্তে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছিলাম। মনের মধ্যে খুব ভয়ও হচ্ছে বটে। আমি কি কোনো ভুল করে ফেলেছি যে রায় আমাকে আজ এভাবে থাপ্পড় মারলো? অবাক করা চাহনিতে অশ্রুসিক্ত নয়নে রায়ের দিকে তাকালেই রায় মুখ ঘুরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি আমি ভুল ছিলাম, আমি বেঠিক ছিলাম। তুমি সত্যিই একজন ধর্ষক, কুলাঙ্গার, চরিত্রহীন। রায়ের মুখ থেকেও যে একসময় এই তিনটা বাক্য শুনতে পাবো তা সত্যি ভাবতে বলতে কল্পনাও করতে পারিনি আমি। যে এতদিন আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছিল, ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আর আজ স্বয়ং তার মুখে এই তিনটে কথা শুনে আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছিলাম। অবাকে সর্বোচ্চ সীমা অতিক্রম করে বোবা রূপে রূপান্তর হয়ে গেছিলাম। চোখের অশ্রু তীব্র আকারে বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করে। বুকের ভেতরটা কষ্টের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অতএব রায় আবার বলল, আমি ভুল করেছিলাম তোর মতো চরিত্রহীনকে বাড়িতে আশ্রয় দিয়ে। ভুল করেছিলাম তোর মতো এক ধর্ষককে বিয়ে করে। ভুল করেছিলাম আমি তোর মতো এক কুলাঙ্গারের সাথে বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে। আজ আমি আমার করা ভুলগুলো সংশোধিত করব। তোর মতো একজন ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা জানোয়ার, নিকৃষ্ট পশু, তোদের মতো নারীর দেহলোভী ধর্ষকদের বাঁচার কোনো অধিকার হয় না। তোদের শুধু মরারই অধিকার আছে, বেঁচে থাকার নয়। কথাগুলো বলার পরপরই রায় একটা পিস্তল বের করে আমার দিকে তাক করলো। মুহূর্তেই আমার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। কি হচ্ছে এসব আমার সাথে? রায় কেন হঠাৎ আমার সাথে এরূপ আচরণ করছে? হঠাৎ রায় পিস্তলটা চালিয়ে দেয়। নিমেষেই আমার চারপাশটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। গুলিটা এসে আমার বুক ভেদ করে পেছন থেকে বেরিয়ে যায়। ঠাস করে ফ্লোরে লুটিয়ে পড়লাম। বুক থেকে গল গল করে রক্তে ফ্লোরটা কয়েক সেকেন্ডের মধ্যেই রঞ্জিত হয়ে যায়। হয়তো আর এই যাত্রায় হবে না বেঁচে ফেরা। ধীরে ধীরে হচ্ছে শীতল আমার দেহখানি, পড়ে আছে মৃত্যুর দুয়ারে। উঠিয়ে নেয়ার জন্য আসছে সে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার লাগছে আমার। চোখগুলো প্রায় চিরতরে বন্ধ হয়ে যাওয়ার শিখরে রয়েছে। তাকিয়ে আছি রাইয়ের দিকে। অন্তিম শ্বাস পর্যন্ত হয়তো এভাবেই থাকবো। চোখের কোণ থেকে পড়া অনবরত আমার অশ্রু মিশ্রিত হয়ে যাচ্ছে আমারই দেহের তাজা রক্তের সাথে। রাইয়ের মুখে হাসি, তবে চোখে জল, হাতে পিস্তল। মাথা নিচু, বুকে প্রশান্তি, অন্তরে ব্যথা। হঠাৎ রায় পিস্তলটা নিজের মাথা বরাবর তাক করলো এবং আমার দিকে একবার তাকিয়ে নিজে অশ্রুসিক্ত নয়ন জোড়া বন্ধ করে ট্রিগারে হালকা স্পর্শ করে বেশ খানিকটা জোরে চাপ দিল। না বলে চিৎকার করে চোখের পাতা মেলে উঠে বসলাম। চারিদিকে অন্ধকার, ডিম লাইটের হালকা আলোতে দেখা যাচ্ছে পাশেই গভীর নিদ্রায় রয়েছে রায়। তার মানে এতক্ষণ আমি দুঃস্বপ্ন দেখছিলাম। ঘামে আমার শার্টটা ভিজে একাকার। বুকের ভেতরটা ভয়ে এখনো ধুপ ধুপ করছে। রাত হয়তো অনেক গভীর, বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই সাথে বিকট শব্দ, বজ্রপাতও। বজ্রপাতের শব্দ আমি ছোটবেলা থেকেই ভয় পাই। আজও তার ব্যতিক্রম হলো না। খোলা জানালা দিয়ে প্রচন্ড বেগে ঠান্ডা বাতাস বয়ে আসছে রুমে। শরীরটা বারবার করে শিউরে উঠছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। মাথা ঘোরাচ্ছে, ঝিমঝিম করছে, কষ্ট হচ্ছে, অস্বস্তি লাগছে, খারাপ লাগছে। শীতে কাঁপছি, যন্ত্রণায় কুকিয়ে উঠছি। না, আর পারছি না এত যন্ত্রণা সহ্য করতে। অতপর একটু জোরেই কুকিয়ে উঠলাম। রুমের লাইট জ্বলে উঠলো। তাকিয়ে দেখি রায় আমার দিকে তাকিয়ে রয়েছে। হয়তো বেশ আন্দাজ করতে পেরেছে আমি অসুস্থতা বোধ করছি। অতএব রায় আমাকে স্পর্শ করলো এবং সাথে সাথে চমকে উঠে বলল, শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, আর তুমি আমায় না ডেকে যন্ত্রণায় কোকাচ্ছ। না, আমার তেমন কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। একদম চুপ। কথাটা বলার পরপরই রায় ওষুধ বের করে আমায় খাইয়ে দিল এবং ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমাকে কতবার বলেছিলাম খারাপ লাগলে বা অসুস্থতা বোধ করলে আমায় বলতে, নীরবে সহ্য করতে বলিনি।
খোলা জানালা দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস এখনো আমার অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যা বেশ উপলব্ধি করতে পেরেছিল রায়। তাই হয়তো দ্রুত জানালাটা বন্ধ করে একটা কাঁথা টেনে দিল আমায়। লাইট বন্ধ করে দিয়ে পিছন থেকে আমায় জড়িয়ে ধরে মাথায় হালকা স্পর্শে হাত বুলিয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার থেকে এসব লুকোবে না। আজ আর রায়কে খুব একটা অদ্ভুত লাগছে না আমার। আগের মতো সেই রায়কেই এই মুহূর্তে অনুভব করতে পারছি। পরের দিন আর বিছানা থেকে ওঠার শক্তি শরীরে খুঁজে পেলাম না, কারণ জ্বর বেড়ে গেছে আগের তুলনার চেয়ে। অতএব 2 দিন পরে সম্পূর্ণ সুস্থতা অর্জন করলাম আমি। এই 2 দিনে রায় কোথাও যায়নি, সব কাজ ফেলে দিয়ে সব সময় আমার নিকটেই থেকেছে, সেবা করেছে। আমি হয়তো শুধু শুধুই রায়কে এতদিন কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখেছিলাম। হয়তো সত্যি সত্যি কাজের অনেক চাপ ছিল, তাই তখন অতটা কেয়ার করতে পারিনি। ওয়াশরুম থেকে বের হলো রায়, অতঃপর নিজ পছন্দ অনুযায়ী আমায় একটা শার্ট পরিয়ে দিয়ে বলল, আজ আমরা দুজনে তোমার গ্রামে তোমার বাড়িতে যাচ্ছি। রায়ের এমন কথা শুনে আমি বেশ কিছুটা অবাক হয়ে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? হঠাৎ এসব কি বলছো? না, আমি কেন পাগল হব? নিশ্চয়ই কাউকে পাগল বানানোর জন্যই যাচ্ছি। মানে? উফ, সেটা তুমি এখন ওখানে গেলেই বুঝতে পারবে। কিন্তু তারা আমাদের মেনে নিবে না। কেন বুঝতে চাইছো না? দূর দূর করে অপমান লাঞ্ছিত করে তাড়িয়ে দেবে। আমি চাই না আমার জন্য তুমি সেখানে অপমানিত বোধ করো। তাই সেখানে না যাওয়াটাই আমার মতে উত্তম। আমি থাকতে তোমার ভয় কিসের? এবার আর তুমি অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপরে। কিন্তু না শাহরিয়ার, আর কিন্তু নয় কোনো। পরিশেষে আবার সেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তবে এবার একা নয়, সঙ্গে কাউকে নিয়ে। জানি না ঠিক ওখানে যাওয়ার পর ঠিক কি কি হতে চলেছে। কেন যেন আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। অতঃপর অনেকটা জার্নির পরে গাড়ি এসে থামে আমার নিজ গ্রামের নিজ বাড়ির সামনে। রায় আমাকে বেশ সতর্কতার সাথে গাড়ি থেকে নামালো। আমাদের বাড়িটা 4 তলা বিশিষ্ট। 2 তলার ব্যালকানিতে দাঁড়িয়ে আছে রায়ের সেই বান্ধবী, অর্থাৎ নিজ আপন ভাইয়ের স্ত্রী। আমাদের দেখে যেন তিনি বেশ অবাকে পরিণত হন এবং দ্রুত ব্যালকনি থেকে চলে গেলেন। অতঃপর হুইল চেয়ারটা স্পর্শ করে রায় আমাকে দরজার নিকটে নিয়ে আসে। মনের গভীরে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভয়ের সম্মুখীন হতে হচ্ছে আমায়। দরজা কড়া নাড়ার বেশ কিছুক্ষণ পর কেউ একজন এসে দরজা খুলে দেয়। হয়তো ভাইয়া। ভাইয়া রায়কে উদ্দেশ্য করে বলল, ওহো, তাহলে পরিশেষে এসেই পড়েছেন আমাদের বাড়িতে। আপনার ব্যাপারে যা অজানা ছিল সবই জানলাম। শুনলাম আমার স্ত্রীর কাছ থেকে, অর্থাৎ আপনার বান্ধবী রিনার কাছ থেকে। আপনি হয়তো ভাবতেও পারছেন না যে আপনি কত বড় ভুল করেছেন। ভাইয়ার কথার জবাবে রায় বলল, ভুল আমি করিনি, ভুল করেছেন আপনারা। প্লিজ অযথায় কথা বাড়াবেন না। এখানে ওর মতো এক ধর্ষক পঙ্গুকে কেন নিয়ে এসেছেন? বেশ হয়েছে, পায়ে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওর মতো ধর্ষকদের তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই। ভাইয়ের কথাটা শুনে রায় কিছুটা রেগে গিয়ে বলল, যত ইচ্ছে এখন অপমান করুন ওকে, কিন্তু দিন শেষে আবার এমনটা যেন না হয় যে আপনি ওর কাছে ক্ষমা চাইছেন। জানি না রায় এখন ঠিক কি কি করতে চাইছে। অতঃপর ভাইয়াকে আর কিছু বলতে না দিয়ে রায় জোর করে আমাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সবাই একত্রিত হয়ে বসে রয়েছিল। আমাদেরকে দেখে সবাই বসা থেকে যে যার মতো উঠে দাঁড়িয়ে পড়ে। দিয়াপু এগিয়ে এসে চিৎকার করে বলতে লাগলো, ওদের বাড়িতে ঢুকতে দিয়েছে কে? দিয়াপুর কথার উত্তরে রায় বেশ শান্ত গলায় বলল, তোমার মতো এক নিকৃষ্ট নারীকে কেই বা এ বাড়িতে থাকতে দিয়েছে? দুবেলা দুমুঠো অন্ন তুলে দিচ্ছে। রায়ের কথার উত্তরে দিয়াপু কিছুই বলতে যাবে, তার আগে চাচা বললেন, এই তোমার সাহস কি করে হয় আমাদের বাড়িতে দাঁড়িয়ে স্বয়ং আমার মেয়েকে অপমান করার? রায় বেশ কিছুটা হেসে বলল, সাহসের কি বা আর দেখলেন? এরপরে তো আমি পায়ের জুতো খুলে আপনার মেয়েকে আঘাত করব, তখন আপনি চাইলেও কিছুই করতে পারবেন না। মাথা নিচু করে হুইল চেয়ারে বসে আছি আমি। মাঝে মাঝে চুপ করে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে, অর্থাৎ বাবার দিকে তাকাচ্ছি। আগের চেয়ে কেমন একটা যেন হয়ে গেছে। হয়তো বাবা নিজের যত্ন নিতে ভুলেই গেছেন। মাথায় তেমন কিছুই ধরছে না আমার। রায় ঠিক কি কি করতে চাচ্ছে। রায়ের রূপ কথা শুনে দিয়া আপু রেগে গিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কি করে আমাকে এভাবে অপমান করার? দিয়াপুর কথার উত্তরে রাই ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ, ইউ ব্যাড গার্লস। এই আপনার সমস্যা কি? আপনি এখানে কেনই বা এসেছেন? আর আপনার লজ্জা করে না আমাদের বাড়িতে এসে আমাকে অপমান করতে? দিয়াপুর কথাগুলো শুনে রাই কিছুক্ষণ হেসে বলল,
এখানে এসেছি সবার সামনে তোর মুখোশ উন্মুক্ত করার জন্য এবং আমার স্বামীর উপরে থাকা সমস্ত কালো দাগ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতে রূপান্তরিত করতে। আর নিকৃষ্ট মানুষদের অপমান করতে আমার বেশ আনন্দই লাগে। রায়ের কথাগুলো শুনে দিয়া আপু রেগে যেন আগুনের গোলা। অতঃপর দিয়া আপুকে বাধা প্রদান করে চাচা বলল, তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। লজ্জা বলতে যদি তোমার কিছু থেকে থাকে তাহলে চলে যাও এখান থেকে। অতঃপর রায় চাচাকে উদ্দেশ্য করে বলল, যদি আপনার লজ্জা বলতে কিছু থেকে থাকে তাহলে চুপ থাকুন। আমি এখানে অযথায় কথা বাড়াতে আসিনি, আসল সত্য প্রকাশ করতে এসেছি। ধর্ষণের পরপরই কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। কথাটা বলার সাথে সাথেই রায় একটা মেডিকেল রিপোর্ট ছুঁড়ে মেরে আবার বলল, সেদিন ডাক্তার মেডিকেল রিপোর্টে উল্লেখ করেছিল দিয়ার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে, কিন্তু আসল সত্য তো এটাই যে সেদিন দিয়ার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। সেদিনকার রিপোর্টই মিথ্যা ছিল। আসল রিপোর্ট সবার সম্মুখেই পড়ে আছে ফ্লোরে, যেখানে লেখা আছে দিয়া আগে থেকে প্রেগনেন্ট ছিল। বিশ্বাস না হলে রিপোর্টটা ফ্লোর থেকে উঠিয়ে সবাই দেখতে পারেন। রায়ের কথাগুলো শুনে সবাই যেন চমকে ওঠে। না চাইতেও ভাইয়া ফ্লোর থেকে রিপোর্টটা উঠিয়ে মাথা নাড়িয়ে বলল, সত্যি তো। কিন্তু দিয়া আপু চিৎকার করে তখন বলল, কি হচ্ছে এসব? 9 বছর আগের ঘটনা সম্পর্কে আবার কেন ঘাটাঘাটি করা হচ্ছে? আর এই মহিলা একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে, তারপরেও সবাই কেন চুপ? দিয়া আপুর কথাগুলো শুনে রায় মুচকি হাসলো এবং সাথে সাথে একজন ডাক্তারকে টেনে হিঁচড়ে কয়েকজন পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করলো। ডাক্তারটির মুখখানি লাল হয়ে রয়েছে, নয়তো সম্মুখীন হতে হয়েছে পুলিশের আঘাতের। অতঃপর ডাক্তার নিজের ভুল স্বীকার করে দিয়া আপুকে দেখিয়ে দিয়ে বলেছিল, সেদিন দিয়া আপু ডাক্তারকে অপ্রকাশ্যে মোটা অঙ্কের টাকা দিয়ে আসল রিপোর্টটা না দিয়ে মিথ্যা রিপোর্ট দিতে বলেছিল। ডাক্তারের কথাগুলো শুনে সবাই যেন ধীরে ধীরে অবাকের শীর্ষস্থানটা অতিক্রম করে ফেলে। দিয়া আপু এখন বেশ মনে মনে ভয়ের সম্মুখীন হচ্ছে। অতঃপর রায় আবার বলল, তো এখন খুব ভালো করে বোঝাই তো যাচ্ছে সেদিনের ভিডিওটা মিথ্যে ছিল। সেদিন শাহরিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে জ্ঞানহীন করে ওর সাথে এমন নোংরা ভিডিও করা হয়েছিল যে এখন আপনারা বিশ্বাস করতে বাধ্যই বাধ্য। এখন আর চুপ করে থেকে কোনো লাভ নেই দিয়া, ভালো এটাই হবে সত্যিটা বলে দাও। সেদিন মিথ্যা প্রমাণের ভিত্তিতে একজনকে নির্দোষকে 9 বছরের শাস্তি পেতে হয়েছিল, আর আজ সত্য প্রমাণের ভিত্তিতে তোমার মতো একজন পাপী রক্তে মাংসে গড়া নিকৃষ্ট নারীর বিচার হবে। পরিশেষে শাস্তি তোমাকে পেতেই হবে। এখন আর হাজারটা মিথ্যার আশ্রয় নিলেও কোনো লাভ হবে না। সেদিন সময়টা তোমার মতো এক পাপিষ্ঠর হাতে ছিল, কিন্তু আজ সময়টা এক সত্যবাদীর হাতে। আজ তুমি কাঁদবে, সে হাসবে। হঠাৎ বাবা এগিয়ে গিয়ে দিয়া আপুকে কষে কয়েকটা থাপ্পড় দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, দোহাই লাগে আসল সত্যিটা বল এবার। দিয়া আপু এখনো চুপ করে রয়েছে, কিছুই বলছে না। আর এমনিতেও বলার কি বা আছে তার কাছে? অতঃপর রায় আরো বেশ কিছু প্রমাণ উন্মুক্ত করার পর দিয়া আপু আর চুপ করে থাকতে পারলো না, কান্নায় বসে পড়লো ফ্লোরে এবং বলতে আরম্ভ করলো, হ্যাঁ আমি দোষী। আমি ফাঁসিয়েছি আমার বোনা মাকড়সার জালে। আমি রিয়াজ নামের একটা ছেলেকে ভালোবাসতাম। আমি সম্পূর্ণ অন্ধ ছিলাম ওর প্রেমে। এমনকি ওর সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছি আমি। সেদিন যখন শাহরিয়ার রিয়াজকে থাপ্পড় মেরেছিল তখন রিয়াজ আমার সাথে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল। তাই আমি রেগে গিয়ে মেসেঞ্জারে বাজে বাজে মেসেজ ভিডিও পাঠানোর কথা বলে শাহরিয়ারকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পরবর্তীতে যখন জানতে পারি আমি প্রেগনেন্ট তখন রিয়াজকে এ কথা বললে ও উত্তরে বলেছিল আমাকে তখনই ও বিয়ে করবে যখন আমি তার কথা অনুযায়ী শাহরিয়ারকে এভাবে ফাঁসাবো। দিন যতই এগোচ্ছিল আমার প্রতি রিয়াজের অবহেলা ততই বাড়ছিল। পরিশেষে আর সহ্য করতে পারছিলাম না আমি। এমনিতেই শাহরিয়ারের প্রতি আগে থেকেই আমার একটা রাগ ছিল, হিংসা ছিল। তাই পরিশেষে আমি রিয়াজের কথায় রাজি হয়ে যাই। প্ল্যান অনুযায়ী শাহরিয়ারকে মিথ্যা বেড়াজালে ফাঁসিয়ে দেই। ওকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে সবার সামনে দাঁড় করাই। সম্পূর্ণ ধ্বংস করে দেই শাহরিয়ারকে। কিন্তু পরিশেষে কি পেলাম আমি? রিয়াজও আমার সাথে বেইমানি করলো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তাই আমি ওকে ভাড়াটে গুন্ডা লাগিয়ে খুন করাই এবং পেটে থাকা বাচ্চাটাকে আমি নষ্ট করে ফেলি। এমনকি অ্যাক্সিডেন্ট করিয়ে শাহরিয়ার পায়ে দাঁড়ানোর ক্ষমতা আমি কেড়ে নিই। হ্যাঁ, সবকিছুর পিছনে আমি রয়েছি। আমাকে ক্ষমা করো সবাই।
আজ আমার প্রচুর হাসতে ইচ্ছে করছে, মন খুলে হাসতে ইচ্ছে করছে। জানি না কবে হেসেছিলাম, তবে আজ হাসছি, মন খুলে হাসছি। দিয়াপুর কথাগুলো শুনে ভাইয়া হাঁটু গেড়ে বসে পড়লেন। বাবা বারবার নিজের বুকে হাত দিচ্ছে, জানি না কেন। অতএব রায় আবার বলল, এ কথা তো স্বীকার করলে না যে তুমি আর তোমার বাবা মিলেই শাহরিয়ারের মাকে খুন করে সেটাকে হার্ট অ্যাটাকের রূপ দিয়েছো। রায়ের এমন কথাটা শোনার পরপরই সবাই সহ আমি পর্যন্ত অবাক হয়ে রায়ের দিকে তাকালাম। সবাই যেন এই কথাটার জন্য প্রস্তুতি ছিল না। চাচাও বেশ ঘাবড়ে আছে, ভয়ে ভীতির মাঝে রয়েছে। রিয়া আপু এবার আগের তুলনায় নিজের কান্নার মাত্রাটা বাড়িয়ে বলতে লাগলো, হ্যাঁ, আমি আর বাবা মিলেই শাহরিয়ারের মাকে হত্যা করেছি। শাহরিয়ারের মা সব জেনে গিয়েছিল, তাই আমি ওনাকে হত্যার চেষ্টা করার সময় বাবা আমাকে ধরে ফেলে। বাবার কয়েকটা থাপ্পড় খেতেই আমি সব সত্যি বলে দিই বাবাকে, কিন্তু পরক্ষণে বাবা স্বয়ং শাহরিয়ারের মাকে হত্যা করতে আমাকে সাহায্য করে। কারণ একটাই, সেটা হলো ধন সম্পত্তির লোভ। কিন্তু সব শেষ হয়ে গেল, ফাঁস হয়ে গেল। এই মহিলা আমার সব খেলার সমাপ্তি ঘটিয়ে দিল। অতঃপর দিয়া আপু কথাগুলো বলার পরপরই রায় তার নিজ জুতোটা খুলে দিয়া নামক নিকৃষ্ট এক নারীর গালে বেশ কয়েকটা বসিয়ে দিয়ে বলল, তোর মতো নারীর কোনো ক্ষমা হয় না। অতঃপর পুলিশ দিয়া আপু আর চাচাকে থানায় নিয়ে যায়। তবে তাদের থানায় নিয়ে আসার আগে গ্রামের নারী পুরুষ উভয়দের হাতে গণপিটুনি খেতে হয়েছিল। অতএব বাবা এত কিছু নিতে না পেরে হার্ট অ্যাটাক করেন। বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার কারণে বাবা বেঁচে যান। অতএব বাবা আর ভাইয়া উভয়ই আমাকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন। ভাইয়া প্রায় আমার পায়ে পড়ে গিয়েছিল। পরিশেষে তাদের ক্ষমা করে দিই আমি। চাচার যাবজ্জীবন কারাদণ্ড আর দিয়াপুর ফাঁসির কার্যক্রম করা হয়। চোখের সামনে দিয়াপুর ফাঁসি দেখেছি আমি, এবং হুইল চেয়ারে সেই মুহূর্তে হাসি থামাতে পারিনি আমি। মৃত্যুর পর দিয়াপুর লাশটা মর্গে নিয়ে আসার সময় খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে গাড়ির ড্রাইভার বেঁচে যান। তবে দিয়াপুর লাশটা গাড়ির সাথে খাদে পড়ে গিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আবার আগের মতন সবকিছু ঠিক হয়ে যায়। আমাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, এবং পরিশেষে আমি আবার আমার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ফিরে পেতে সক্ষম হই, যা সম্পূর্ণই রায়ের জন্যই হয়েছে। আমি সত্যিই ভাগ্যবান। রায়ের মতো এক সুন্দর ও পবিত্র মনের অধীশ্বরী এক নারীকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে আজ আমার সুখের কোনো কমতি নেই, হাসির কোনো কমতি নেই। সবকিছুই যেন রায়কে ঘিরে, রায়কে পেয়ে আমার জীবন সম্পূর্ণ পরিপূর্ণ।